হ্যালো বন্ধুরা, আমি আবার এসেছি গল্পকথায় নতুন গল্প নিয়ে। আজকের গল্প জেঠুমনি। আজ থেকে অনেক বছর আগে মানুষের হাতে কোনো মোবাইল ছিল না। বাড়িতে তখন ল্যান্ডফোন ছিল সীমিত লোকের বাড়িতে আর অফিস আদালতে। গ্রামের দিকে তখনও ল্যান্ডফোন চালু হয়নি। সময়টা ছিল 90-এর দশকের, যখন চিঠিই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। আমি তখন কলেজে পড়ি, হোস্টেলে থাকি। হোস্টেলে বাইরের কারো চিঠি আসা অ্যালাউ ছিল না। তাই সেই সময় আমি একটু আধটু লেখালেখি করতাম ম্যাগাজিনে, এবং কিছু চিঠি ও ম্যাগাজিন আমার বাড়িতে আসতো। আর প্রতি মাসে একটা করে চিঠি আসতো আমার জেঠুমনির, সেই জেঠুমনি। আমি তখন বিএসসিতে পড়ি কলেজে। হঠাৎ একজনের চিঠি পেলাম। তিনি আমাকে বলেন যে আমি অশীতিপর বৃদ্ধ, রিটায়ার্ড পারসন, আমিও লেখালেখি করি তোমার মতো। বাড়িতেই সময় কাটে আমার, আর গিটার বাজিয়ে আর লেখালেখি করে। সেই থেকেই জেঠুমনির সঙ্গে আমার পরিচয়। আমি দেখিনি তাকে কোনো দিনও, চিঠির মাধ্যমেই আমাদের পরিচয় হয়েছিল। সেই সময় জেঠুমনি আমাকে বলেছিলেন যে তোকে আমার মেয়ের মতো মনে হয়। তিনি কিছু বইয়ের নাম বলেছিলেন, এই বইগুলো কলেজ লাইব্রেরি থেকে তুই পড়বি। তিনি আমাকে আরও বলেছিলেন যে আমাকে তুই জেঠুমনি বলবি, কারণ যা মনে হয় আমি তো বাবার থেকে অনেকটাই বড় হব। এই জেঠুমনি বলে সম্বোধন করে আমি তাকে চিঠি লিখতাম। জেঠিমা আর জেঠুমনির এক পুত্র সন্তান, তিনি বাইরে থাকতেন চাকরি সূত্রে। তাকে আমি দাদা বলেই সম্বোধন করতাম চিঠিতে। আর জেঠুমনির চিঠিতে আমার বাড়ির সবার কথা, আমার দাদির শরীর কেমন আছে, আমার ছোট ভাই বোনের রেজাল্ট কেমন হয়েছে। যেহেতু আমাদের তখনও একান্নবর্তী ফ্যামিলি ছিল, আমার কাকার 2 যমজ সন্তানদের তিনি খুব ভালোবাসতেন এবং সব সময় তাদের নাম ধরে খোঁজ নিতেন। আমার অন্যান্য ভাই বোনেদের পড়াশোনা কেমন হচ্ছে, রেজাল্ট কেমন হয়েছে, আমাদের চাষ কত দিনে শেষ হয়েছে, ফসল কেমন হলো এবার, এই সমস্ত কথা। এই জন্য বাড়িতে সবাই খুব ভালোবাসতেন জেঠুমনিকে। তিনি যেন আমার নিজের জেঠুমনিই হয়েছিলেন। চিঠিগুলো আজও আমার কাছে আছে। এত নিখুঁত তার বাচনভঙ্গি, এত সুন্দর ভাষাজ্ঞান, চিঠিগুলোর মাত্রা এতটাই মুগ্ধতা আনে যে আমার সেই বয়সে বোঝার ততটা হয়তো ক্ষমতা ছিল না। আমার গল্পগুলো কোনো ছোট ছোট ম্যাগাজিনে প্রকাশ হলেই জেঠুমনি আগে পড়তেন আর আমাকে চিঠিতে লিখতেন কোনখানে আর একটু ভালো লেখা যায়। আর আমার কমা আর দাঁড়ির মধ্যে একটু গণ্ডগোল থাকতো, কোথায় কোনটি প্রয়োগ করলে গল্পটি আরও ভালো হয় তা তিনিই প্রথম আমাকে শিখিয়েছিলেন। সেই আমার জেঠুমনি। জেঠুমনি থাকতেন রানাঘাটে। রানাঘাট জায়গাটার সঙ্গে আমার যেন একটা আত্মার যোগ রয়েছে মনে হয়। আমি তখন বিভিন্ন ছোট ছোট জায়গায় লেখা পাঠাতাম আর পড়াশোনা করছিলাম। চাকরি করার ইচ্ছে ছিল খুব, কিন্তু গ্রামের প্রথম মেয়ে আমি, যে প্রথম গ্র্যাজুয়েশন করি। 1-2 বছর গ্র্যাজুয়েশন করার পর দিশাহারা হয়ে যায়। চাকরির কোনো উপায় তখনও সেরকমভাবে ছিল না। ফলে গ্রামের পরিবেশে আবার আমি মেয়ে। তাই ভালো পাত্র পেয়ে পরিবারের সবাই আমার বিবাহ ঠিক করেন। আমি তা জানিয়ে জেঠুমনিকে একটা চিঠি লিখি। তিনি আমাকে একটা চিঠি লেখেন এবং তাতে অনেকটা এইভাবে লেখা ছিল যে দেখ, আমাদের দেশে চাকরির সুযোগ এতটাই কম যে পড়াশোনা শেষ করে যে চাকরি পাওয়া যাবে তা নিশ্চিত নয়। তোদের গ্রামে বাড়ি, তুই মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তোর পরে তোর বাড়িতে আরও 2টো বোন বড় হচ্ছে। তোর বিয়ে না হলে তাদের বিয়ে দিতে অসুবিধা হবে। আমি গ্রামে বড় হয়েছি, আমি জানি গ্রামের পরিবেশ কেমন। পাত্র ভালো, তুই বিয়ে কর, সুখী হ, আর পড়াশোনা ছাড়িস না মা। সঙ্গে লেখালেখিটাও করবি, তোর লেখা খুব ভালো, আরও ভালো লিখতে পারবি ভবিষ্যতে। লেখাকে ভালোবেসে লিখবি আর নিজেকে উপহার দিবি। জেঠুমনিকে আমার বিয়েতে নিমন্ত্রণপত্র পাঠিয়ে আসতে বলেছিলাম। তিনি বলেছিলেন আমার যাওয়ার ক্ষমতা নেই মা, আমি তোকে দূর থেকে আশীর্বাদ করব সেদিন, যাতে তোর মনস্কামনা পূর্ণ হয়। আমার আর তোকে চিঠি লেখা বোধহয় উচিত হবে না, তাই আর চিঠি লিখব না। তোকে আমি চিরজীবন আশীর্বাদ করব, তুই ভালো থাকিস, সুখে থাকিস। তারপর আর যোগাযোগ নেই জেঠুমনির সঙ্গে। তার আশীর্বাদ আমার জীবনের সঙ্গেই আছে। তাই গল্প লিখতে বসলে আমার জেঠুমনির কথা আগে মনে আসে। ভারতবর্ষ যখন ধর্ম নিয়ে রাজনীতি করে, অনেক মানুষের প্রাণ যায়, তখন খুব লজ্জা হয় নিজের উপর। মনে হয় এই দেশ কি আমার, না আমার জেঠুমনির? যারা নিজের রক্তেই নিজেরা হোলি খেলা করে তারা কারা?
তারা কি সবাই ভারতবর্ষের মানুষ? আজ থেকে 25-30 বছর আগে জেঠুমনির বয়স বলেছিলেন 80 পর বৃদ্ধ তিনি। আজ হয়তো তার জেঠুমনি এই পৃথিবীতে নেই, কিন্তু তার দেওয়া উপদেশ, আদেশ এবং পরামর্শ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। আমি আমার জেঠুমনির নাম জানি, বাড়ির নাম জানি। জেঠুমনি গিটার বাজাতেন সেটাও জানি, কিন্তু জেঠুমনি বেঁচে আছেন কি না জানি না। তাই জেঠুমনির উদ্দেশ্যে বলি, তুমি যেখানেই থাকো জেঠুমনি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুস্থ মন নিয়ে বেঁচে থাকতে পারি। গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ। আবার আসবো পরের গল্প নিয়ে। গল্পকথায় রুনা।